সেজান জুসের কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফায়ার সার্ভিসের তদন্ত, কাল প্রতিবেদন জমা। অপচয় কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ২৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন। করোনা সংক্রমণ রোধে রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে, চলবে না শেয়ার বাজারের লেনদেনও। অর্থনীতি স্বাধীনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ফায়ার সার্ভিসকে অঙ্গীকারনামা দিলেও কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন করেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ। তাদের এমন দায়িত্বহীনতায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী। তদন্তে এর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে সংস্থাটি। তদন্তে জানা গেছে, গরম বাতাসে বিদ্যুতের তার গলে আগুন লাগে কারখানায়। ৮ জুলাই রাতে আগুন লাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। এতে ভবন থেকে লাফিয়ে বাঁচতে গিয়ে প্রাণ হারান ৩ শ্রমিক, পুড়ে মারা যান ৪৯ জন, আহত হন অনেকেই। এই ঘটনা তদন্তে কমিটি করে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান জানান, আগুন লাগা ভবনের নিচের তলায় ছিল ২টি এক্সস্ট ফ্যান, আর পাশের সংযুক্ত ভবনে ছিল আরও একটি। ওই ২ ফ্যান দিয়ে বাতাস বাইরে বের হলেও অন্য ফ্যানটি ছিল বিপরীতমুখী। এতে নিচের তলার বাতাস ছিল অনেক গরম। এই গরম বাতাসে ধীরে ধীরে গলে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। আমরা যে দেখতে পাই ফিজিক্যালি ওখানে পোড়া তার মাটিতে পড়েছিল, এবং আপনারা এটাও জানেন যে তাদের ১ তলা থেকে ৬ তলা পুরো ভবনে কিন্তু র ম্যাটেরিয়াল দ্বারা পরিপূর্ণ ছিল। তো একটি জ্বলন্ত তার যখন র ম্যাটেরিয়ালের উপরে পড়ে, সেখানে তখন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই ২০১৯ সাল থেকে ভবনটি ব্যবহার করা হচ্ছিল। গত বছর তদন্তে তা ধরা পড়লে অঙ্গীকারনামা দিয়ে ফায়ার প্ল্যান অনুমোদন করে কারখানা কর্তৃপক্ষ। এই দুর্বলতাগুলো দূর করা তাদের জন্য খুব একটা বড় কঠিন কোনো কাজ ছিল না, এবং এই ঝুঁকিপূর্ণ ভবনে যখন আগুন লাগে, তাদের যেহেতু কোনো ফায়ার টিম ছিল না, ভবনের ভিতরেও কোনো আগুন নির্বাপনের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, ফলে আগুনটা আসলে তারা নিভাতে পারেনি। তদন্ত কর্মকর্তারা জানান, কারখানার ভেতরটি ছিল লোহার তারে ঘেরা খাঁচার মতো, যে কারণে সিঁড়ি ব্যবহার করতে পারেননি শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করেনি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আয়রন ফ্রেমের পার্টিশন দিয়ে সেই ভবনটা কিন্তু ভাগ করা ছিল। তার মানে যদিও ভবনে 2টো সিঁড়ি ছিল, কিন্তু কোনো সিঁড়িতে 2টো সিঁড়িতে একসাথে কিন্তু কারো কোনো অ্যাক্সেস ছিল না। এদিকে অন্য 3 সংস্থার কোনো দলই এখনো তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। সময় বাড়ানো হয়েছে জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের কমিটির। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারখানায় আগুন লাগছে, প্রায় দগ্ধ হয়ে মারা যাচ্ছে শ্রমিক। প্রতিটি মামলায় ঘটনা হয়, কিন্তু বিচার হয় না দায়ীদের। আবার রুল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতে ক্ষতিপূরণের সঠিক মানদণ্ড তৈরি হয়নি, যে কারণে বছরের পর বছর ভুগতে হয় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর আগুনে পুড়ে মারা যায় ১১২ জন, আহত হয় ১৪১ শ্রমিক। ওই ঘটনায় অবহেলা ও হত্যা চেষ্টায় মামলা হলেও বিচার শেষ হয়নি আজও। ১০৪ জনের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে ৮ জনের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে 4টি মানবাধিকার সংস্থা। শুনানি করে আদালত রুল দিলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, রুলগুলো নিষ্পত্তি হলে ক্ষতিপূরণের একটা মানদণ্ড তৈরি হতো। রাষ্ট্রপক্ষ থেকে জবাব দাখিলের একটা বিষয় থাকে, সেই জবাবগুলো কিন্তু সঠিক সময়েও কিন্তু দাখিল হচ্ছে না, বা যে ধরনের কমপ্লায়েন্স রিপোর্টটা জমা দেওয়ার কথা সেটা দিতেও কিন্তু অনেক সময় বিলম্ব হচ্ছে। সো অনেকগুলো কারণেই হচ্ছে কি রুলের নিষ্পত্তিটা সঠিক সময়ে করা সম্ভব হচ্ছে না, এবং এই দীর্ঘসূত্রতা রয়ে গেছে। পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ড, চকবাজারের চুরিহাট্টায় আগুন সহ প্রতিটি ঘটনায় হাইকোর্টের রুল ঝুলছে, অথচ এই সময়ে জামিন পেয়ে যান আসামিরা। রাষ্ট্রপক্ষ কিন্তু এখানে কোনো ধরনের যে খামখেয়ালি বা কোনো ধরনের এটা করা হয় না,
রাষ্ট্রপক্ষ যথার্থভাবে এটা প্রতিপালন করে। মূল মামলা শুনানি করার জন্য যে এটাকে আমাদের জানেন সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে, কিন্তু আপিল বিভাগে হলে চেম্বার দিতে যেতে হয়, আর হাইকোর্ট বিভাগে হলে মেনশন করতে হয়। তো এই মেনশনটা করতে হবে বাদীর আইনজীবীকে। মানবাধিকার কর্মীরা বলছেন, শ্রম আইন অনুযায়ী 2 লাখ টাকা ক্ষতিপূরণ একজন শ্রমিকের বাকি জীবনের জন্য যথেষ্ট নয়। এটি পুনর্বিবেচনার তাগিদ তাদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপচয় কমিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী আরও জানান, দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগানোর নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বারবার ব্রিজ কালভার্ট নির্মাণ করলে জাতীয় অপচয় হয়, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ করতে হবে। সাধারণ মন্তব্য হলো, আগেও কয়েকবার বলেছেন ব্রিজ বানাবেন, বি কেয়ারফুল, হাইট যেন ঠিক থাকে। জোয়ার ভাটার দেশ বাংলাদেশ, পানি বাড়ে কমে। আপনারা সমন্বয় করে নৌ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্য সড়ক মন্ত্রণালয় সমন্বয় করে সেতুগুলার হাইট যেন যথাযথ হয়। 2021-22 অর্থ বছরের প্রথম সভায় নতুন 7টি সহ 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণের ব্যয় হবে 568 কোটি টাকা। 9টি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত 10টি প্রকল্প আমরা প্রক্রিয়াজাত করেছি, প্রসেস করেছি এবং 10টি অনুমোদিত হয়েছে। 10টির মধ্যে 7টি নতুন প্রকল্প আর 3টি সংশোধিত প্রকল্প। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ভুল পরিকল্পনার মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে বসিলা সেতু নির্মাণ করায় নৌ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য এটি ভেঙে ফেলার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। এই গতিশীলতা অব্যাহত রাখা পরিকল্পনা যে তৈরি করেছি আমরা, ভবিষ্যৎ যদি করতে হয় সেটা অবশ্যই সহযোগিতা করবো, আর প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করা। 2150 কোটি 42 লাখ টাকা ব্যয় করা হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বাকি 425 কোটি টাকার সংস্থান হবে ঋণের মাধ্যমে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিরো কুপন বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে 500 কোটি টাকার মূলধন সংগ্রহের ঘোষণা দিয়েছে বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ। নিউ ইয়র্কে বিএসইসির বিনিয়োগ মেলায় সোমবার এ ঘোষণা দেওয়া হয়। অনুমোদন পেলে দেশের কোনো ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস কোম্পানির প্রথম বন্ড হবে এটি। 5 বছরের মেয়াদ শেষে যার অভিহিত মূল্য বেড়ে 750 কোটি টাকা হবে। এর মধ্যে কিউ গ্লোবাল নামে যুক্তরাষ্ট্রের ডিজিটাল কোম্পানি বন্ডে 3 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড ও ট্রাস্টি হিসেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড দায়িত্ব পালন করছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবিবার ও বুধবার দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া আগামী সপ্তাহের 2, 3 ও 5 আগস্ট এই 3 দিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবিবার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে এই 2 দিন শেয়ার বাজারের লেনদেনও বন্ধ থাকবে। বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল 10টা থেকে বেলা 1:30 পর্যন্ত। 23 জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের সব ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ার বাজারেও লেনদেন চলছে। করোনা মহামারীর মধ্যে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে মোবাইল অপারেটর রবি। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 3 মাসে কোম্পানির মুনাফা হয়েছে 47 কোটি টাকা। এই সময় 4G গ্রাহক বেড়েছে গত বছরের চেয়ে 7.5% বেশি।
দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রবি কর্তৃপক্ষ। জানিয়েছে এই সময়ে রাজস্ব আয় 2031 কোটি টাকা, যা বছরের প্রথম 3 মাসের তুলনায় 2.5% বেশি। এর মধ্যে সরকারের কোষাগারে জমা হয়েছে 1138 কোটি টাকা, যা কোম্পানির মোট আয়ের 56%। রবির 5 কোটি গ্রাহকের মধ্যে প্রায় 2 কোটি গ্রাহক 4G সেবার আওতায় এসেছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রতি মাসে গ্রাহক প্রতি ইন্টারনেট ডাটা ব্যবহৃত হচ্ছে 3.9 জিবি। দেশের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে 1000 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে 200 কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট 1000 কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইভ্যালির পক্ষ থেকে। তবে ই কমার্স প্রতিষ্ঠান দুইটির মোট বাজার দর প্রকাশ করেনি কোনো পক্ষ। এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসার পরিধি বৃদ্ধিতে ব্যয় হবে। লকডাউনে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কন্টেইনার জট। তাই বেসরকারি ডিপোতে স্থানান্তর করে কন্টেইনার ডেলিভারির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এতেও সমস্যার সমাধানের পথ দেখছেন না সংশ্লিষ্টরা, বরং ঝামেলা আরও বাড়বে বলেই মনে করছে বন্দর ব্যবহারকারীরা। তবে আমদানিকারকরা বলছে জট কমাতে খুলে দিতে হবে কলকারখানা। কঠোর লকডাউনে বন্ধ দেশের কলকারখানা, তাই বন্দরে কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার ডেলিভারি। এতে চট্টগ্রাম বন্দরে জমেছে আমদানি পণ্যের স্তূপ। সোমবার বন্দর ইয়ার্ডে ধারণ ক্ষমতার 5 ভাগের 4 ভাগই পরিপূর্ণ। এতে জাহাজ থেকে পণ্য খালাসও শঙ্কার মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে বন্দর থেকে 19টি কন্টেইনার ডিপোতে স্থানান্তর করে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড। আজকে প্রায় 2000 কন্টেইনারের মতো ডেলিভারি যাবে। আমরা বিজিএমইএ, বিকেএমইএ সহ সকল আমদানিকারকদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের কন্টেইনার দ্রুত ডেলিভারি নেওয়ার ব্যাপারে। কিন্তু এই সিদ্ধান্তে পরিস্থিতি কতটা সামাল দেয়া যাবে সেটি নিয়েও আছে নানা শঙ্কা। কারণ বেসরকারি ডিপোগুলোতে আমদানি রপ্তানি ও খালি কন্টেইনার মিলে ধারণ ক্ষমতা প্রায় 78,000 একক। এরই মধ্যে এসব ডিপোতে প্রায় 54,000 একক কন্টেইনার জমা পড়েছে বলে জানিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। আমাদের তো একটা ক্যাপাসিটি আছে, আমাদের ওখান থেকে নিয়ে না গেলে ইম্পোর্টাররা এবং বন্দর থেকেও নিয়ে না গেলে তাহলে বন্দরে কনজেস্টেড হয়ে যাবে, আমরাও কনজেস্টেড হয়ে যাব। এদিকে আমদানিকারকরা বলছে লকডাউনে কারখানা বন্ধ থাকায় বড় লোকসানের মুখে পড়ছে তারা। সরকারকে গ্যারান্টি দিতে চাই, আমরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে চাই। আমাদেরকে কারখানা চালু রেখে অর্থনীতির চাকা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমদানি পণ্যের কন্টেইনার জট এড়াতে গিয়ে রপ্তানি পণ্য যাতে নতুন কোনো জটে না পড়ে সেদিকে নজর রাখার তাগিদ দিয়েছে বন্দর ব্যবহারকারীরা। আমদানি পণ্য হ্যান্ডেল করতে যেন রপ্তানি পণ্যতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সে ব্যাপারটিতে সবার সহযোগিতা এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ডিপোগুলো থেকে কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে স্ক্যানিং ও শতভাগ কায়িক পরীক্ষার সিদ্ধান্ত দিয়েছে রাজস্ব বোর্ড। তবে সময় ও ঝামেলা অনেক বাড়বে বলে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংরক্ষণ ব্যয় বেশি হওয়ার পাশাপাশি আড়তদারদের চাহিদা না থাকায় কোরবানির চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার মৌসুমী ব্যবসায়ীরা। এবার অন্তত 1 লাখ ছোট পশুর অবিকৃত চামড়া নষ্ট হওয়ার কথা জানিয়েছেন তারা। তবে ব্যবসায়ীদের দাবি মানসম্মত কোনো চামড়া নষ্ট হয়নি। সরকারি হিসাবে বগুড়ায় এবার খাসি, বকরি ও ভেড়া কুরবানি হয়েছে 1,74,000-এরও বেশি। এর মধ্যে অন্তত 70,000 চামড়া কিনেছেন ব্যবসায়ীরা। বাকি চামড়া নিম্নমানের হওয়ায় সংগ্রহ করেননি তারা। যে চামড়া খারাপ, এই চামড়ার পিছনে 30 টাকা লাগানি আমাদের লস। ওই জন্য তখন আমরা খারাপ চামড়াটা বাদ দিয়ে আমরা ভালো চামড়া, যেটা ক্লাসের চামড়া, যেটা আমাদের চলে সেটা আমরা লিই, যেটা আমাদের চলে না সেটা আমরা লিই না। এই কারণে কিছু চামড়া হয়তো খারাপ চামড়া তারা ফেলে দিয়ে যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের আগ্রহ না থাকায় অনেক চামড়া মাটি চাপা দিয়েছেন মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া এতিমখানা, মাদ্রাসায় দান করা বিপুল সংখ্যক চামড়াও নষ্ট হয়েছে ত্রুটির কারণে। ভেড়া, ছাগল এগুলো কিছু অবিকৃত তারা ডাম্পিং পয়েন্টে ফেলে রেখেছিল, সেগুলো তারা আমাদের ট্রাক শ্রমিকরা ট্রাক দিয়ে পরিষ্কার করেছে এবং আমাদের যে ভাগাড়টা রয়েছে
এই আমাদের বাগোবার, সেখানে আমরা ফেলে দিয়েছি। বগুড়ার 12 উপজেলায় ছাগল কোরবানি হয়েছে 1,53,000-এর কিছু বেশি, আর ভেড়া 20,600। গরুর চেয়ে ছাগল আর ভেড়ায় কোরবানি বেশি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গরু মহিষের কুরবানির সংখ্যা কমেছে। গত বছর যেখানে 1,88,000 ছিল, এই বছর গরু মহিষ কুরবানি হয়েছে 1,50,000-এর কাছাকাছি। আমার মনে হয় যে মানুষ চেষ্টা করেছে ছাগল ভেড়া কুরবানি দিয়ে ইন্ডিভিজুয়ালি তারা কুরবানি দিয়ে স্বাস্থ্যবিধি কিছুটা মানার। 10-12 টাকায় কেনা একটি খাসি বা ভেড়ার চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণে ব্যয় হয়েছে 20 থেকে 25 টাকা, আর এখন তা বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন আড়তদাররা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নেমে আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না চট্টগ্রামের জেলেরা। এছাড়া বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরার অনুকূল পরিবেশ এখনো নেই। এতে আড়তে ইলিশ কম, তাই বাজারে এখনো ইলিশের দাম চড়া। তবে এবার যথেষ্ট ইলিশ পাওয়ার আশা করছেন জেলেরা। 23 জুলাই শেষ হয়েছে সমুদ্রে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এরপরই জেলেরা ছুটে গেছে সাগরে। কিন্তু গত 4 দিনে উত্তাল সাগর আর টানা বৃষ্টিতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছেন জেলেরা। সাগরে লার বেশি, সব পোর্ট ফুরিয়েছে, মাছ পাইনি। এখন মন চলতে আছে আপনার 15,000, 14,000, 16,000 মাছও সাইজ লই। আর বড়গুলি চলতে আছে আপনার 32,000, 37,000। সমুদ্রের ঢেউ বেশি, লার বেশি, এই কারণে মাছে কম পাচ্ছে। সাগরে মাছ বোট যেতে পারতেছে না, বোট গেলে লারের কারণে চলে আসতে হচ্ছে, বেশি তো বাতাস চলতেছে, সেজন্য মাছের দাম একটু বাড়তি। আড়তে নেই ইলিশ, তাই দাম এখনো সাধারণের নাগালের বাইরে। প্রতিমন 14 থেকে 18,000 টাকা, আর 1 কেজির চেয়ে বড় আকারের ইলিশের দাম মন প্রতি 32,000-এর বেশি। এখন যে মাছটা বাজারে আজকে আপনি যেটা পাচ্ছেন 450 টাকা, এই মাছটা আপনি এক সপ্তাহ পরে পাবেন 350 থেকে 300 টাকা। কারণ আজকের দাম বেশি। 65 দিন বন্ধ থাকার পরে বাজারে কোনো মাছ ছিল না। আগামী এক সপ্তাহের ভিতরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে মাছের মূল্য চলে আসবে। এবার 25,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্য ঠিক করেছে মৎস্য বিভাগ, যা গত বছরের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ইতিবাচক লেনদেন শেষ হয়েছে। আগের 2 দিনের পতন কাটিয়ে এবার ডিএসসিতে সব ধরনের মূল্যসূচকের উত্থান হয়েছে, তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। লেনদেন শেষে প্রধান সূচক বেড়েছে 35.51 পয়েন্ট, অবস্থান করছে 6,417 পয়েন্টে। কিছুটা কমেছে লেনদেন, আগের দিনের চেয়ে 101,91 লাখ টাকা কমে হাতবদল হয়েছে 1,360,89 লাখ টাকার শেয়ার। ডিএসসিতে আজ মূল্যসূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। মোট 375টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর অপরিবর্তিত বেশি লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিক্স এবং শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 89.36 পয়েন্ট, লেনদেন হয়েছে 66,68 লাখ টাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 120 টাকা 76 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 102 টাকা 39 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। দর অপরিবর্তিত। আরব আমিরাতের দিরহামের বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 284 টাকা 14 পয়সায়। দর কমেছে। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হয়েছে 20 টাকা 17 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সেজান জুসের কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফায়ার সার্ভিসের তদন্ত, কাল প্রতিবেদন জমা। অপচয় কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে আড়াই হজিকাটার প্রকল্প অনুমোদন। করোনা সংক্রমণ রোধে রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে, চলবে না শেয়ার বাজারের লেনদেনও।
আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।